এত সুখ আমি আগে কখনো পাইনি। স্বামী মারা যাওয়ার পর ভেবেছিলাম আমার জীবনের সব আনন্দ এখানেই শেষ। তখনই আমার অনিশ্চিত জীবন আলোকিত করল আমার সৎ ছেলে। আমাকে এত শান্তি আর সুখ দিল, যা আমার স্বামীও দিতে পারেনি। বন্ধুরা, আমি শিলা। বয়স এখন ৩৫-এর কোঠায়। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে। বিধাতা আমাকে রূপ দিতে কার্পণ্য করেননি। গায়ের রং দুধে আলতায় মেশানো ফর্সা, যা এই বয়সেও সমান উজ্জ্বল। দীর্ঘ শরীরী গড়ন, যা শাড়ির ভাঁজে আরও বেশি মায়াবী হয়ে ওঠে। লম্বা কালো চুলগুলো যখন পিঠের ওপর মেলে দিই, তখন নিজেকে নিজেরই অচেনা লাগে। আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, আর শরীরী গঠনটি অনেকটা সুঠাম, যা আমার নিয়মিত যত্নের ফসল। কিন্তু এই ভরা রূপ আর শরীরের আবেদন কার জন্য? ১০ বছর আগে বিজয়ের বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, তখন আমি ২০-র এক তরুণী। তিনি ছিলেন বিপত্নিক, আর বিজয় ছিল ছোট্ট এক শিশু। আমি তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছি। কিন্তু ভাগ্যের পরিহাসে ৩ বছর আগে বিজয়ের বাবা মারা যাওয়ার পর এই বিশাল বাড়িটা যেন এক গহীন অরণ্যে পরিণত হয়েছে। আমার এই ভরা যৌবন আর অন্তরের গভীর তৃষ্ণা মেটানোর মতো কেউ নেই। রাতে যখন একা বিছানায় শুই, তখন জানলার ওপার থেকে আসা ঝিঝি পোকার শব্দ আমার একাকিত্বকে আরও বাড়িয়ে দেয়। শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শূন্যতা অনুভব করি, যা কখনো কখনো আমাকে অস্থির করে তোলে। বিজয় এখন ১৮ বছরের টগবগে যুবক। দীর্ঘদেহী, চওড়া কাঁধ আর গভীর চোখ। ও যখন আমার দিকে তাকায়, আমি মাঝে মাঝে অস্বস্তি বোধ করি। কেন জানি মনে হয় ওর চাউনিতে আগের সেই শিশুসুলভ সারল্য নেই। আজ রাতের ঘটনাই ধরা যাক। ঘড়িতে তখন রাত ১২টা। সারা বাড়ি নিস্তব্ধ। হঠাৎ বিজয়ের ঘরের দিক থেকে একটা অদ্ভুত খসখস শব্দ শুনতে পেলাম। কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি পা টিপে ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা সামান্য ফাঁক করা ছিল। ভেতরে উঁকি দিতেই আমার বুকটা ধক করে উঠল। বিজয় বিছানায় আধ শোয়া হয়ে মোবাইলের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলোর ছটায় স্পষ্ট দেখলাম স্ক্রিনে আমারই একটি ছবি। ওর শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছে, আর ওর হাত যেন মোবাইলের ওপরেই কোনো এক ঘোরে ব্যস্ত। আমি ভয়ে আর লজ্জায় পাথর হয়ে গেলাম। আমার নিজের সন্তানতুল্য ছেলেটি আমার ছবির দিকে তাকিয়ে এসব কি করছে? পরদিন সকালে ড্রয়িং রুমে বসে যখন চা খাচ্ছিলাম, বিজয়ের সামনে আসতেই আমি চোখ সরিয়ে নিলাম। কাল রাতের সেই দৃশ্যটা আমার চোখের সামনে বারবার ভাসছে। আমার শরীরের গঠন কি তবে ওর মনে কোনো লালসা তৈরি করেছে? আমি সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করি। স্লিভলেস ব্লাউজ আর শিফন শাড়ি আমার প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে আমার এই সৌন্দর্যই বোধহয় আমার কাল হয়ে দাঁড়িয়েছে। বিজয় যখন আমাকে মা বলে ডাকল, সেই ডাকটা আমার কানে কেমন যেন বিষাদদৃশ ঠেকল। মনে হলো এই মা ডাকের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো আকাঙ্ক্ষা। বিজয় বলল, মা, তোমার শরীর কি খারাপ? মুখটা খুব শুকনো লাগছে। আমি কোনো মতে উত্তর দিলাম, না রে, ঠিক আছি। কিন্তু মনে মনে ভাবছিলাম, ও কি তবে আমার মনের অবস্থা বুঝতে পারছে? ও কি জানে আমি ওকে দেখে ফেলেছি? ওর প্রতিটি নড়াচড়া এখন আমার কাছে অস্বাভাবিক মনে হয়। ও যখন ডাইনিং টেবিলে আমার গা ঘেঁষে বসে, আমি নিজের অজান্তেই একটু সরে যাই। ওর গায়ের সেই পুরুষালী গন্ধটা এখন আমার মনে ভয়ের উদ্রেক করে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি ভুল দেখছি? কিন্তু কাল রাতের সেই দৃশ্য তো মিথ্যে ছিল না। আমারই ছবি, যা আমি গত সপ্তাহে এক বিয়ে বাড়িতে তুলেছিলাম। সেখানে আমি নীল শাড়িতে ছিলাম। সেই ছবিটা ওর মোবাইলে কেন, আর কেনই বা ও সেটা দেখে অমন করছিল? আমার শরীরের গোপন ইচ্ছেগুলো কি আমাকে দিয়ে ভুল চিন্তা করাচ্ছে, নাকি বিজয় সত্যিই তার সীমানা ছাড়িয়ে যাচ্ছে? এই অনিশ্চয়তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ওর দিকে তাকাতে পারছি না, পাছেও আমার চোখের ভাষা বুঝে ফেলে। এক অদ্ভুত দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে এই বাড়িতে। দিন যত যাচ্ছে, বিজয়ের আচরণ যেন আরও রহস্যময় হয়ে উঠছে। ও এখন আগের মতো আমার সাথে খুব একটা কথা বলে না, কিন্তু আমি আড়াল থেকে লক্ষ্য করি ও আমার ওপর নজর রাখছে। আমি যখন রান্নাঘরে কাজ করি বা বারান্দায় কাপড় শুকোতে দিই, তখন ওর দৃষ্টি আমার শরীরের ওপর স্থির হয়ে থাকে। আমার উচ্চতা আর শারীরিক গঠন যে কোনো পুরুষের নজর কাড়ার মতো। কিন্তু বিজয়ের সেই নজর আমাকে অপবিত্র করে দিচ্ছে বলে আমার মনে হয়। একদিন দুপুরে আমি সোফায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। চোখ মেলতেই দেখলাম বিজয় আমার মুঠের দিকে তাকিয়ে আছে। আমি ধরফর করে উঠে বসলাম। ও চমকে গিয়ে বলল, মা, তোমার কপালে একটা চুল পড়েছিল, তাই সরাচ্ছিলাম। কিন্তু ওর চোখে আমি যে তৃষ্ণা দেখলাম, সেটা আমাকে শিউরে দিল।
আমার মনে হলো ও সুযোগ খুঁজছে আমাকে স্পর্শ করার। যদিও ও এখনও আমাকে হাত দেয়নি, কিন্তু ওর চোখের ইশারা আর গতিবিধি সব যেন এক অস্বাভাবিক দিকে ইঙ্গিত করছে। আমি নিজেকে আরও গুটিয়ে নিতে শুরু করলাম। শোবার ঘরের দরজা এখন রাতে 2বার করে পরীক্ষা করি। আমার মনে হয় আমি বোধহয় আর এই বাড়িতে নিরাপদ নই। অথচ এই ছেলেটিকেই আমি 10 বছর ধরে আগলে রেখেছি। আমার ভেতরে এক তীব্র মানসিক লড়াই শুরু হয়েছে। একদিকে মাতৃত্বের মমতা, অন্যদিকে নারীর আত্মরক্ষা। বিজয়ের বাবার অভাব আজ আমি প্রকটভাবে অনুভব করছি। এই বিশাল শূন্যতায় আমি আর বিজয় যেন দুটি বিপরীত মেরুর বাসিন্দা হয়ে পড়েছি, যেখানে শুধু সন্দেহ আর অবিশ্বাসের ছায়া খেলা করছে। আমার শরীরের আকাঙ্ক্ষাগুলো এখন মরে গেছে, পরিবর্তে সেখানে জায়গা করে নিয়েছে এক তীব্র ঘৃণা আর আতঙ্ক। বিজয় যখনই আমাকে কোনো বিষয়ে সাহায্য করতে আসে, আমি রুক্ষ স্বরে ওকে বারণ করে দিই। ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে ওর চোখে জল টলমল করতে দেখি, কিন্তু আমি নিজেকে শক্ত করি। আমি মনে করি এগুলো ওর অভিনয়। ও হয়তো আমাকে মানসিকভাবে দুর্বল করে কোনো এক চরম মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে চায়। একদিন বিজয় বলল, মা, আমি আজ রাতে একটু দেরিতে ফিরব, বন্ধুদের সাথে কাজ আছে। আমি শুধু মাথা নাড়লাম। মনে মনে ভাবলাম ও হয়তো বাইরে গিয়েও আমার কথাই ভাবছে। ওর মোবাইলে থাকা আমার সেই ছবিটার কথা মনে পড়লেই আমার পিত্ত জ্বলে। কেন ও সেটা ডিলিট করছে না? কেন ও আমাকে একজন মা হিসেবে না দেখে একজন নারী হিসেবে দেখছে? আমার রূপ কি এতটাই অভিশপ্ত? রাতে ও যখন ফিরল, ওর হাতে একটা বড় প্যাকেট ছিল। ও আমার ঘরে এসে বলল, মা, এটা তোমার জন্য এনেছি। আমি প্যাকেটটা খুলে দেখলাম একটা দামি কাতান শাড়ি। শাড়িটার রং মেরুন, ঠিক যেমনটা আমি পছন্দ করি। কিন্তু আমার মনে হলো ও আমাকে এই পোশাকে দেখতে চায় যাতে ওর লালসা আরও বাড়ে। আমি শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, এসব কেন এনেছিস? আমাকে কি খুব সাজগোজ করতে দেখে তোর লোভ জাগে? ও স্তব্ধ হয়ে গেল। ও কিছু না বলে শুধু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করছি, কিন্তু আমার মনে হচ্ছিল এটাই ওকে আটকানোর একমাত্র পথ। আজকের রাতটা যেন অন্য সব রাতের চেয়ে আলাদা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের গর্জন। বিদ্যুতের চমকানিতে সারা ঘর মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে। আমি আমার ঘরে বসে ভাবছি, এভাবে আর কতদিন চলবে? এই অসহ্য নাটকীয়তা আমাকে পাগল করে দিচ্ছে। আমি ঠিক করলাম আজ বিজয়ের সাথে মুখোমুখি কথা বলবো। ওর মোবাইলে কি আছে আর ও কেন আমার দিকে অমন করে তাকায় তার কৈফিয়ত আমি নেবই। আমি বিজয়ের ঘরের দিকে এগোলাম। দরজার কাছে যেতেই দেখি ও আবার মোবাইলে কিছু একটা করছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সজোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। চিৎকার করে বললাম, বিজয়, অনেক হয়েছে এই নাটক। তুই ভেবেছিস আমি কিছু জানি না? আমি দেখেছি তুই মোবাইলে আমার ছবি নিয়ে কি করিস। তোর সাহস কি করে হয় আমার দিকে ওভাবে তাকানোর? বিজয় থরথর করে কাঁপতে লাগল। ও সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরতে চাইল, কিন্তু আমি পিছিয়ে গেলাম। ও বলল, মা, তুমি ভুল বুঝছ, আমি কিছুই করিনি। আমি আরও রেগে গেলাম। ভুল বুঝছি? তোর চোখে আমি লালসা দেখেছি। তোর মোবাইল দে আমাকে, দেখা তুই কি দেখছিলি এতক্ষণ। বিজয় মোবাইলটা দিতে চাইছিল না, ওটা আড়াল করার চেষ্টা করছিল। আমার সন্দেহ আরও দৃঢ় হলো। আমি ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে চাইলাম। আমাদের মধ্যে কোনো শারীরিক স্পর্শ হচ্ছিল না, কিন্তু উত্তেজনার পারদ চরমে পৌঁছে গিয়েছিল। বৃষ্টির শব্দ আর আমাদের চিৎকারে ঘরটা যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। আমি আজ সব সত্য বের করেই ছাড়ব। বিজয়কে আজ তার কৃতকর্মের জবাব দিতেই হবে। আমি বিজয়ের হাত থেকে মোবাইলটি প্রায় ছিনিয়ে নিলাম। আমার হাত কাঁপছিল ঘৃণায় আর উত্তেজনায়। ভাবলাম আজ ওর সব কুৎসিত সত্য বেরিয়ে পড়বে। স্ক্রিনটি আনলক করতেই আমার চোখ ছানা বাড়া হয়ে গেল। সেখানে কোনো অশ্লীলতা ছিল না কোনো বিকৃত লালসা, বরং সেখানে আমার সেই নীল শাড়ি পরা ছবিটিকে এডিট করে পাশে বিজয়ের বাবার একটি পুরনো ছবি বসানো হয়েছে। বিজয় তার ভাঙা গলায় বলল, মা, বাবার সাথে তোমার কোনো ভালো ছবি ছিল না। আমি এই কয়েকদিন ধরে গ্রাফিক্সে কাজ শিখছিলাম, যাতে তোমাদের দুজনকে এক ফ্রেমে এনে একটা বড় পোর্ট্রেট বানিয়ে সারপ্রাইজ দিতে পারি। আমি স্তব্ধ হয়ে ছবিটির দিকে তাকিয়ে রইলাম। বিজয় তার মোবাইল থেকে আরও কিছু ফাইল বের করল। সেখানে দেখা গেল সে ইন্টারনেটে সার্চ করেছে কিভাবে মায়ের একাকিত্ব দূর করা যায় এবং বাবাকে হারানোর শোকে মাকে খুশি রাখার উপায়। আমি যা ভেবেছিলাম তার উল্টো পিঠ ছিল এক গভীর মমতা আর ভালোবাসা। আমার ফর্সা শরীর আর রূপের প্রতি ওর কোনো লালসা ছিল না, বরং আমার ম্লান হয়ে যাওয়া মুখে হাসি ফোটানোই ছিল ওর একমাত্র লক্ষ্য। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। যে ছেলেকে আমি লালসার অভিযোগে অভিযুক্ত করেছি, সে আসলে আমার বিষণ্ণতা কাটানোর আপ্রাণ চেষ্টা করছিল। বিজয়ের চোখের জল এখন বাঁধ ভেঙেছে। সে বলল, মা, বাবা যাওয়ার পর তুমি যখন একা বারান্দায় দাঁড়িয়ে থাকতে আমার খুব কষ্ট হতো।
আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমি ভয় পেতাম তুমি আবার অসুস্থ হয়ে পড়ো কিনা। আর ওই রাতে তুমি যা দেখেছিলে, আমি আসলে বাবার ছবির সাথে তোমার ছবি মেলাতে পারছিলাম না বলে অস্থির হয়ে নিজের মাথায় হাত দিচ্ছিলাম। আমি কোনো কথা বলতে পারলাম না। আমার সেই উচ্চতার রূপ আর শরীরের যে অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল, আজ ধুলোয় মিশে গেছে। আমি নিজেকে খুব ছোট মনে করতে লাগলাম। একজন মা হয়ে আমি আমার সন্তানের পবিত্র ভালোবাসাকে বিকৃত কামনার সাথে গুলিয়ে ফেলেছি। আমার শারীরিক আকাঙ্ক্ষা আর একাকিত্ব আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি চারপাশের সহজ ও নির্মল ভালোবাসাগুলোকেও সন্দেহের চোখে দেখতে শুরু করেছিলাম। আমি ধপ করে বিজয়ের বিছানায় বসে পড়লাম। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু জানালার ওপাশে বৃষ্টির অঝোর ধারা। আমি বিজয়ের দিকে তাকাতে পারছি না। যে শাড়িটা আমি একটু আগে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেটা ঘরের এক কোণে পড়ে আছে, যেন আমার অবিশ্বাসের এক জীবন্ত সাক্ষী। আমি ধরা গলায় বললাম, বিজয়, আমাকে ক্ষমা করবি? আমি বড্ড ভুল করে ফেলেছি। আমি তোর চোখে যেটা দেখেছি বলে ভেবেছিলাম সেটা তোর মনের পবিত্রতা ছিল, আমারই দেখার ভুল ছিল। বিজয় এগিয়ে এসে আমার পায়ের কাছে বসল। সে কিন্তু আমার শরীর স্পর্শ করল না, শুধু দূর থেকে করুণ স্বরে বলল, মা, তুমি আমার ওপর রাগ করো না। আমি চাইলেই পারতাম তোমাকে সব আগে বলতে, কিন্তু আমি চেয়েছিলাম তোমার জন্মদিনে এই বড় ছবিটা দিয়ে তোমাকে অবাক করে দেব। আমি কি দেখতে অতই খারাপ, মা? তুমি আমাকে ওভাবে সন্দেহ করলে? ওর প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো আমার হৃদয় বিঁধছিল। পরদিন সকালে এক নতুন সূর্যের আলো এসে আমাদের বাড়ির জানালায় এসে পড়ল। আমার মনের অন্ধকারটাও যেন কিছুটা কেটে গেছে। আমি আজ আর দামি শাড়ি বা সাজগোজ নিয়ে ভাবছি না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখার চেয়ে বিজয়ের হাসিমুখ দেখাটা আমার কাছে বেশি জরুরি হয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি, একাকিত্ব মানুষকে মাঝে মধ্যে ভুল পথে চালিত করে, নিজের মনের প্রক্ষেপণ অন্যের ওপর চাপিয়ে দিতে প্ররোচিত করে। বিজয় আর আমার মধ্যে যে অদৃশ্য দেওয়াল ছিল তা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। ও এখন নিশ্চিন্তে আমার সাথে গল্প করে। আমি রান্নাঘরে কাজ করলে ও পাশে এসে দাঁড়ায়, কলেজের গল্প শোনায়। আমি এখন ওর চোখের দিকে তাকালে শুধু এক অসীম শ্রদ্ধা আর মমতা দেখতে পাই। আমার শারীরিক গঠন বা রূপ নিয়ে যে আমার অবচেতন ভীতি ছিল তা চিরতরে মুছে গেছে। মাতৃত্বের এক নতুন সংজ্ঞায় আমি নিজেকে খুঁজে পেলাম। বিজয় শেষ পর্যন্ত সেই পোর্ট্রেটটি বাঁধিয়ে আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিল। সেখানে আমি আর আমার স্বামী পাশাপাশি হাসছি। ছবিটি দেখে আমার চোখে জল চলে এলো। জীবন অনেক সময় আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে, আর আমরা আবেগের বশবর্তী হয়ে ভুল পথে হাঁটি। আমি শিলা, আজ এক নতুন মা হিসেবে নিজেকে চিনতে পারছি। আমার রূপ নয়, আমার পবিত্র মাতৃত্বই আমার আসল পরিচয়। মানুষের মন যা বিশ্বাস করতে চায়, চোখ তাই দেখতে শুরু করে। বিশেষ করে একাকিত্ব ও মানসিক অস্থিরতা অনেক সময় পবিত্র সম্পর্ককেও সন্দেহের আবরণে ঢেকে দেয়। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বা কাউকে অভিযুক্ত করার আগে সত্য যাচাই করা এবং খোলাখুলি আলোচনা করা অত্যন্ত জরুরি। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, সন্দেহ নয়। সন্তানের ভালোবাসা সবসময় শারীরিক বা জাগতিক নয়, তা হতে পারে নিঃস্বার্থ ও আধ্যাত্মিক। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিও।